সেই সার্কিট হাউসে তারা আশ্রয় নেয়। কিন্তু এখানে যে ব্যাপারটি উল্লেখযোগ্য যে আসলে আমরা যে সোর্সগুলো থেকে শুনতে পেরেছি বা আমরা ওখানকার লোকাল আওয়ামী লীগের নেতাকর্মী বা বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে শুনতে পেরেছি যে তারা এখানে একটি বিশৃঙ্খলা তৈরি করে সারা বাংলাদেশ থেকে তাদের সমর্থিত লোকজনকে সেখানে ঢোকানোর চেষ্টা করেছিল এবং তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর যে সমাধিস্থল সেটিকে হামলা করার। কিন্তু সেখানকার নেতাকর্মীরা দৃঢ়তার সঙ্গে এবং আমরা বলবো যে খুব সাহসিকতার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের মুখোমুখি, বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে তারা একেবারে শাহিদুল ভাই আপনাকে একটু থামাবো। আপনি যেহেতু বুলেটের কথা বললেন, একবার সেই ছবিটাও দেখাবো। বাংলাদেশি সেনা সেখানে রীতিমতো গুলি চালাচ্ছেন, সেই ভিডিওটাও দেখাবো, যে ভিডিও কিন্তু বাংলাদেশে চলছে না, বাংলাদেশে ব্যান করা রয়েছে। দেখুন বাংলাদেশের আর্মি কাদেরকে তাক করছেন না, সাধারণ মানুষকে, মানে যাদেরকে প্রোটেক্ট করা উচিত, যাদেরকে আগলে রাখা উচিত, সেটা না করে তারা তাদেরকেই টার্গেট করছেন। ভাবতে পারছেন, যেখানে দাঁড়িয়ে বলা হয় যে সেনারা বর্ডারে পাহারা দেন বলে সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমান, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের আর্মির ছবিটা দেখুন। বাংলাদেশের আর্মি সাধারণ মানুষকেই রীতিমতো নিশানা করছেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি, অশান্ত বাংলাদেশ কথাটা মোটেই ভুল নয়। মানে 1 বছর পরে এসেও কিন্তু এই একই কথা বলা যায় যে এখনো বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর। আমি আবারও শাহিদুল ভাইয়ের কাছে চলে যাব। শাহিদুল ভাই, 1টা বছর প্রায় হতে চলেছে, বছর ঘুরে গেছে, তারপরও পরিস্থিতির তো কোনো উন্নতি হয়নি, বরং যে ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। সেনারা কোথায় প্রোটেক্ট করবেন সাধারণ মানুষকে, নাকি সেনারাই সাধারণ মানুষকে নিশানা করছেন? দেখুন, এই প্রসঙ্গটি তো প্রথমে বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী গত 1 বছরে এই অসহায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা ঘরবাড়ি যাদের লুটপাট করা হয়েছে, যাদের অগ্নিসংযোগ করা হচ্ছে, সেসব মানুষের পাশে তারা দাঁড়ায়নি, প্রতিবাদ করেনি, প্রতিরোধ করেনি এই যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে। কিন্তু আজকে যখন একটি রাজনৈতিক দলের, শুধু নয় একটি দেশের, আমরা বাংলাদেশের যিনি জাতির পিতা, তাকে যখন তার সমাধি যখন আক্রান্তের চেষ্টা করা হয়েছে, তখন যখন সাধারণ মানুষ প্রতিবাদের জায়গা তৈরি করেছে, প্রতিরোধ করার তৈরি করেছে, ঠিক তখনই কিন্তু এই ধরনের হামলা বা এই ধরনের নির্মমতা বাংলাদেশের সেনাবাহিনী করেছে। এবং সেনাবাহিনীকে যে ছবিটি আপনারা দেখালেন বা আজকে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে, যে একজন স্টুডেন্ট লিডার, ওখানকার ছাত্রলীগের নেতা রুদ্র সাহা, এই ছেলেটিকে গুলি করে প্রথমে হত্যা করা হয়েছে, তারপর তাকে টেনে হিস্ট্রে সেনাবাহিনীর লোকজন তাদের আয়ত্তে নিয়ে এসেছে এবং তাকে যেভাবে বুট দিয়ে তার শরীরের উপর আঘাত করা হয়েছে, সেই ভিডিও ফুটেজ, সেই স্টিল ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যেভাবে নৃশংসভাবে সাধারণ মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর গুলি করা হয়েছে সেনাবাহিনীর এই অত্যাধুনিক অস্ত্র দিয়ে, সেটি কোনো যুদ্ধেও ব্যবহার করা হয় বলে আমার জানা নেই। তো এই যে সেনাবাহিনীর যে ভূমিকা, এরপর বাংলাদেশের মানুষের আর আস্থার জায়গায় আজকের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী থাকার সুযোগ নেই। আজকের পর থেকে বাংলাদেশকে আর কোনো আস্থার জায়গা নেই। বাংলাদেশের মানুষকে এখন তাদের যে মানে কি বলে যে পিঠ দেওয়ালে ঠেকে গেল আজকে। এরপর তাদেরকে হয় ঘুরে দাঁড়াতে হবে, না হলে মরতে হবে। কারণ দেশের সামরিক বাহিনী এভাবে নির্মম হতে পারে এটি ইতিহাসে মানে সামরিক শাসনেও দেখা যায়নি। দেখুন, একটি জিনিস আপনাকে বলি, যে জেলাটির, যে জায়গাটির নিয়ে আজকের এই ঘটনা, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জেলা এটি। এখানে ক্ষমতায় থাকতে জেনারেল জিয়াউর রহমান বা জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ তারা সামরিক প্রশাসক ছিলেন এবং তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। তাদের সময়টাতেও এই গোপালগঞ্জে তারা এরকম প্রতিরোধের মুখে পড়েছে এবং তারা বলতে গেলে পালিয়ে বেঁচেছে, পালিয়ে চলে গেছে, তারা সভা সমাবেশ বা কর্মসূচি করেনি। সেখানে সেনাবাহিনী গুলি চালিয়ে সাধারণ মানুষের প্রতিবাদকে ঠেকিয়ে সেখানে এনসিপির মধ্যে একটি
কথিত রাজনৈতিক দল যাদেরকে জঙ্গিবাদের অভিযোগে যাদেরকে সারা বিশ্ব অভিযুক্ত করছে তাদেরকে সেখানে সমাবেশ করতে দিয়েছে। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী এই জঙ্গিবাদকে সমর্থন করছে, এই জঙ্গিবাদীদের সমর্থন করছে। একেবারে শাহিদুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি আরো একটা ছবি আমরা দেখাবো এর পরবর্তী সময়, যেখানে দেখা যাচ্ছে যে মুজিবের যে সমাধি সেটা ধ্বংস করবার যে চেষ্টা সেটা তো আওয়ামী লীগ রুখে দিয়েছে। সেটা যখন ইউনিসেফ সাপোর্টার যারা রয়েছেন তারা যখন পারেননি, তারা ট্যাঙ্কে করে রীতিমতো পালিয়ে যাচ্ছেন, সেই ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াই দেখাচ্ছে না। বাংলাদেশের ইতিহাস একেবারে মুছে ফেলবার যে প্রবল প্রচেষ্টা চলছে তা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। মুজিবের যে বাড়ি, সেই বাড়িতে হামলা হয়েছিল, এখন মুজিবের যে যেখানে সমাধিস্থল সেটাকেও ধ্বংস করবার চেষ্টা। কোথাও গিয়ে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা কোথাও একটা আঁচ করতে পেরেছিলেন, তাই তারা সতর্ক ছিলেন, আর তার ফলে যেটা হয়েছিল তারা রীতিমতো প্রোটেস্ট করেন। আর সেখানেই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে ইউনুস সাপোর্টার যারা রয়েছেন তারা এবং তার সঙ্গে বাংলাদেশের আর্মির রীতিমতো হাতাহাতি। এর আগে আপনাদেরকে বিভিন্ন ছবি দেখালাম যা দেখলে রীতিমতো ভয় পেতে হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে, সত্যিই কি সেখানকার সাধারণ মানুষ নিরাপদ? কারণ সেখানকার সাধারণ মানুষকেই তো তাক করা হচ্ছে, গুলি করার চেষ্টা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এইবার যে ছবিটা দেখাবো দেখুন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে যখন বাধা পেয়েছেন তারপরে তারা কি করছেন না, ট্যাঙ্কারে করে পালিয়ে যাচ্ছেন এবং সেখানকার প্রশাসন সেটাকে সাপোর্ট করছে। সেই ভিডিওটা দেখাই। আমি তো কইয়ে আমি মানে বাজারে নেই তো ভাই, আমি শোয়াছি। দেখতে পেলেন মুজিবের সমাধি ভাঙতে এসে তারা খেয়েছে, সেনা ট্যাঙ্ক তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। ভাবতে পারছেন, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছিল যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করা হবে, সত্যি কি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে? আমি আবারও চলে যাব বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে। শাহিদুল ভাই, যেখানে দাঁড়িয়ে যখন মুজিবের বাড়ি ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়, সেই সময় দাঁড়িয়ে বলা হয়েছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন গিয়েছিল, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, এই মন্তব্য করা হয়েছিল। কিন্তু এবারে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রশাসনের সামনেই তো সমস্ত কিছু হচ্ছে এবং যারা এই সমস্ত কিছু ধ্বংস করবার চেষ্টা করছে তাদেরকে পালাতে সাহায্য করছে প্রশাসনই। দেখুন, আমি তো শুরুতেই বললাম যে বাংলাদেশের গত এক বছরে বিভিন্ন ধরনের যে সন্ত্রাসীপনা হয়েছে, যে জঙ্গিপনা হয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো রকম পদক্ষেপ ছিল না।